সমগ্র গ্রামটি উজ্জ্বল আলোয় ঝলমল করছিল। ঢোল নগাড়ার শব্দ আকাশ পর্যন্ত গমগম করে উঠছিল, আর চারদিকে খুশির এক অপূর্ব পরিবেশ বিরাজ করছিল। কারণ আজ শ্যামপুর গ্রামের সাধারণ কৃষক রামপ্রসাদের ছেলে অর্জুন দুলহা সেজে নিজের বারাত নিয়ে যাচ্ছিল। অর্জুনের চেহারা ভালোই শাওলা ছিল, কিন্তু তার চোখে স্বপ্নের আভা ছিল, আত্মসম্মান ছিল এবং হৃদয়ে প্রিয়ার প্রতি এক অকৃত্রিম ভালোবাসা ছিল। ছোটবেলা থেকেই দুজনে একে অপরকে চিনত, আর আজ সেই দিন এসে গিয়েছিল যেদিন দুজন এক হয়ে যাওয়ার কথা ছিল। বারাত পুরো শান শওকতে প্রিয়ার বাড়িতে পৌঁছাল। আতশবাজি হচ্ছিল, আত্মীয়স্বজনরা নাচছিল, কিন্তু কারোর ধারণাও ছিল না যে পরবর্তী কয়েক মিনিটের মধ্যে সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবে। যেই অর্জুন ঘুড়ি থেকে নেমে জয়মালার জন্য মঞ্চে উঠল, প্রিয়া প্রথমবার তাকে কাছ থেকে দেখল। তার দৃষ্টি অর্জুনের মুখের ওপর স্থির হয়ে গেল এবং হঠাৎ তার চেহারার ভাব বদলে গেল। প্রথমে সে হালকা হাসি দিল, কিন্তু পর মুহূর্তেই তার মুখ কঠিন হয়ে গেল। সে মালা তুলল, কিন্তু হাত শূন্যে থেমে গেল। পুরো পরিবেশ স্তব্ধ হয়ে গেল। সবার দৃষ্টি এখন প্রিয়ার দিকে। তখনই সে জোরে বলে উঠল, আমি এই ছেলের সঙ্গে বিয়ে করতে পারবো না, এ তো কালো। এই কথাগুলো যেন বিদ্যুৎ হয়ে নেমে এলো। পুরো প্যান্ডেল নীরব হয়ে গেল। অর্জুনের হাত কাঁপতে শুরু করল। তার বাবা রামপ্রসাদের চোখে জল চলে এলো এবং বারাতের লোকজনের মুখ লজ্জায় নিচু হয়ে গেল। অর্জুন ধীরে ধীরে বলল, প্রিয়া, তুমি একই বলছ? কিন্তু প্রিয়া তার দিকে না তাকিয়েই বলল, আমি সবসময় ভেবেছিলাম যে আমার স্বামী স্মার্ট আর ফর্সা হবে। আমি এই কালো ছেলের সঙ্গে জীবন কাটাতে পারব না। এটা শুনেই অর্জুনের হৃদয় যেন ভেঙে চুরমার হয়ে গেল। সে সেখানেই দাঁড়িয়ে রইল, যেন কেউ তার আত্মাকে পিষে দিয়েছে। তার বন্ধুরা তাকে সামলানোর চেষ্টা করল, কিন্তু তার চোখে শুধু অপমান ছিল, কষ্ট ছিল এবং একটা আগুন যা ধীরে ধীরে জ্বলতে শুরু করেছিল। রামপ্রসাদ হাত জোড় করে প্রিয়ার বাবাকে বললেন, ভাইসাব, ছেলেমেয়ের জীবনের প্রশ্ন, তাকে বোঝান। কিন্তু প্রিয়ার বাবাও চুপ ছিলেন। কারণ মেয়ের সিদ্ধান্ত তাদের কাছে চূড়ান্ত ছিল, এবং তারপর যা ঘটল তা কেউ কল্পনাও করেনি। বারাত বিনা কোণে ফিরে গেল। গ্রামের লোকজন গুজব রটাতে শুরু করল। কেউ অর্জুনকে করুণ দৃষ্টিতে দেখছিল, তো কেউ হাসছিল। কিন্তু অর্জুনের ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। সেই রাতে সে নিজের ঘরে নিজেকে বন্ধ করে রাখল। তার মা দরজার বাইরে কাঁদতে থাকলেন, কিন্তু সে চুপচাপ ছাদের দিকে তাকিয়ে রইল এবং তারপর নিজের কাছে একটা প্রতিজ্ঞা করল, আজ আমার অপমান হয়েছে, কিন্তু একদিন এমন সময় আসবে যখন এই লোকজনই আমার পরিচয়ের জন্য হাহাকার করবে। আমি এত বড় হব যে আমার যোগ্যতার সামনে রং-রূপের কোনো দাম থাকবে না। পরের দিন থেকেই অর্জুন নিজের জীবন পাল্টে দিল। সে গ্রাম ছেড়ে শহরে চলে গেল। দিনের বেলা মজুরি করত আর রাতে পড়াশোনা করত। অনেকবার খেয়ে না খেয়ে ঘুমিয়েছে, অনেকবার লোকজনের বিদ্রূপ শুনেছে, কিন্তু সে হার মানেনি। প্রতি রাতে তার কানে সেই কথা বাজত, এ তো কালো, এবং সেই কথাগুলোই তাকে আরও শক্তিশালী করে তুলত। বছর গড়িয়ে যেতে লাগল এবং অর্জুনের সংগ্রাম চলতেই থাকল। সে ইউপিএসসির প্রস্তুতি শুরু করে দিল। তার কাছে না কোনো কোচিং ছিল, না টাকা, কিন্তু তার কাছে একটা আগুন ছিল, নিজেকে প্রমাণ করার আগুন। আর সেই আগুনই তাকে প্রতিটি বাধা অতিক্রম করার শক্তি জুগিয়েছিল। কিন্তু সে জানত না যে ভাগ্য তার জন্য কী মোড় নিয়ে আসছে। আর 5 বছর পর যখন সে নিজের গ্রামে ফিরবে, তখন গল্পটা পুরোপুরি বদলে যাবে। শহরের ভিড় ভর্তি রাস্তায় যখন অর্জুন প্রথম পা রাখল, তখন তার কাছে না কোনো সাহায্য ছিল, না কোনো পরিচয়, শুধু একটা ভাঙা হৃদয় এবং নিজেকে প্রমাণ করার এক জ্বলন্ত জেদ। সেই দিন থেকে তার জীবন এক নতুন যুদ্ধে রূপান্তরিত হয়ে গেল। সকাল হলেই সে ইটের ভাটায় মজুরি করতে বেরিয়ে পড়ত, যেখানে রোদ তার চামড়াকে আরও কালো করে দিত। কিন্তু এখন তার রম নিয়ে কোনো ভাবনা ছিল না, কারণ তার ভেতরে যে আগুন জ্বলছিল সেটা প্রতিটি কষ্টের চেয়ে অনেক বড় ছিল। সারাদিন ঘাম ঝরানোর পর যখন অন্য মজুররা বিশ্রাম নিত, তখন অর্জুন এক কোণে বসে পুরনো বই খুলে নিত, যেগুলো সে কবাড়ি থেকে সস্তায় কিনেছিল। সেই বইয়ের পাতাগুলো ছেঁড়া ছিল, কিন্তু সেগুলোতে তার ভবিষ্যৎ লেখা ছিল। অনেকবার তার কাছে এতটুকু টাকাও থাকত না যাতে পেট ভরে খেতে পারে, কিন্তু সে কখনো পড়াশোনার সঙ্গে আপোষ করেনি। রাতে সে একটা ছোট ঘরে ফিরত, যেখানে আরও 4 জন ছেলে থাকত। সেখানে না ঠিকমতো আলো ছিল, না শান্তি, কিন্তু সেই ঘরের এক কোণে বসে সেই ঘণ্টার পর ঘণ্টা পড়াশোনা করত। যখনই ক্লান্তি তাকে ভেঙে ফেলতে চাইত, তখন তার কানে সেই কথা বেজে উঠত, এ তো কালো, এবং সে আবার বইয়ের মধ্যে ডুবে যেত। ধীরে ধীরে সে নিজের জন্য একটা রুটিন তৈরি করে নিল। সকালে মজুরি, দুপুরে সামান্য বিশ্রাম,
আর সন্ধে থেকে রাত পর্যন্ত পড়াশোনা। অনেকবার তার বন্ধুরা তাকে বোঝাত যে এত পরিশ্রম কেন করছিস, এতে কিছু হবে না, কিন্তু অর্জুন শুধু হেসে দিত, কারণ তার লক্ষ্যের উপর তার পূর্ণ আস্থা ছিল। কদিন এমনও এলো যখন তার কাছে ঘর ভাড়া দেওয়ার টাকা ছিল না। বাড়ির মালিক তাকে ঘর থেকে বের করে দিল। সেই রাতে অর্জুন রাস্তার ধারে বসে রইল, আকাশের দিকে তাকিয়ে রইল এবং তার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকল। কিন্তু সেই রাতেই সে আর একটা শপথ নিল, এখন আমি ততক্ষণ থামব না যতক্ষণ না নিজের নামের আগে এসডিএম লাগিয়ে নেব। পরের দিন থেকে সে একটা ঢাবায় কাজ শুরু করল, যেখানে খাবারের সঙ্গে থাকার জায়গাও পেয়ে গেল। দিনে সে গ্রাহকদের খাবার পরিবেশন করত, আর যতক্ষণ সামান্য সময় পেত ততক্ষণ নিজের বই বের করে নিত। ঢাবার মালিক প্রথমে তাকে বকত, কিন্তু যখন সে অর্জুনের একাগ্রতা দেখল তখন তাকে পড়াশোনার জন্য সময় দিতে শুরু করল। বছরের পর বছর কেটে গেল এবং অর্জুনের পরিশ্রম ফল দিতে শুরু করল। সে ছোট ছোট পরীক্ষা পাশ করল, ইন্টারভিউ দিল এবং প্রতিবার নিজেকে আরও উন্নত করে তুলল। কিন্তু তার লক্ষ্য এখনও দূরে ছিল। ইউপিএসসির প্রস্তুতির সময় তাকে বারবার ব্যর্থতার মুখোমুখি হতে হয়েছে। প্রথমবার প্রিলিমসও ক্লিয়ার করতে পারেনি, দ্বিতীয়বার মেইনসে আটকে গিয়েছিল, কিন্তু সে হার মানেনি। প্রতিটি ব্যর্থতা তাকে আরও শক্তিশালী করে তুলেছিল। আর তারপর সেই দিন এলো যখন সে তৃতীয়বার পরীক্ষা দিল। এবার তার চোখে এক অন্যরকম আত্মবিশ্বাস ছিল। সে প্রতিটি প্রশ্নের উত্তর পূর্ণ আস্থার সঙ্গে দিয়েছিল, এবং যখন ফলাফল এলো তখন তার নাম ছিল অর্জুন কুমার, এসডিএম নির্বাচিত। সেই দিন তার চোখের জল থামছিল না। সে সবার আগে তার বাবা রামপ্রসাদকে ফোন করল, যিনি খেতে কাজ করছিলেন। যেই তিনি শুনলেন যে তার ছেলে এসডিএম হয়েছে, তার চোখে আনন্দের অশ্রু চলে এলো। পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে যাকে একসময় রঙের জন্য প্রত্যাখ্যান করা হয়েছিল, সেই অর্জুন আজ অফিসার হয়েছে। কিন্তু অর্জুনের হৃদয়ে এখনও সেই অসম্পূর্ণ গল্প বাকি ছিল। সে জানত না যে ভাগ্য তাকে খুব শীঘ্রই তার অতীতের সঙ্গে আবার মিলিয়ে দেবে, আর এবার পরিস্থিতি একেবারে উল্টো হতে চলেছিল। 5 বছর পর যখন অর্জুনের সরকারি গাড়ি প্রথমবার তার জেলার সীমানায় প্রবেশ করল, তখন তার হৃদয়ের স্পন্দন বেড়ে গেল। সেই মাটি, সেই রাস্তা, সেই হাওয়া, কিন্তু এখন সব কিছু বদলে গিয়েছিল, কারণ এবার সে কোনো সাধারণ ছেলে নয়, বরং এসডিএম অর্জুন কুমার হয়ে ফিরে আসছিল। তার গাড়ির সামনে পেছনে পুলিশের গাড়ি চলছিল এবং পুরো জেলায় তার স্বাগতের প্রস্তুতি চলছিল। কিন্তু তার ভেতরে এক অদ্ভুত স্তব্ধতা ছিল, কারণ এই চাকচিক্যের আড়ালে এক পুরনো কষ্ট এখনও জীবন্ত ছিল। যেই তার গাড়ি শ্যামপুর গ্রামের দিকে মোড় নিল, তার মাথায় সেই রাত বারবার ঘুরতে লাগল, যেদিন তার বারাত ফিরিয়ে দেওয়া হয়েছিল। প্রতিটি মোড়, প্রতিটি গলি তাকে সেই অপমানের কথা মনে করিয়ে দিচ্ছিল। কিন্তু এবার তার মুখে কষ্ট নয়, বরং এক শান্ত আত্মবিশ্বাস ছিল। গ্রামের বাইরেই লোকজন তার স্বাগত জানানোর জন্য দাঁড়িয়েছিল, ফুলের মালা নিয়ে ঢোল বাজাতে বাজাতে, যেন কোনো বড় নেতা আসছে। যখন অর্জুন গাড়ি থেকে নামল, তখন যারা একসময় তার মজাক উড়িয়েছিল, তারাই আজ তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। কেউ তার পাছ হয়েছে, তো কেউ হাত জোড় করে দাঁড়িয়ে গেছে। কিন্তু অর্জুন শুধু হালকা হাসি নিয়ে সবাইকে দেখছিল, কারণ এখন এসব জিনিসে তার কোনো প্রভাব পড়ত না। তার বাবা রামপ্রসাদের চোখে গর্ব স্পষ্ট দেখা যাচ্ছিল, এবং তার মায়ের চোখে আনন্দের অশ্রু ছিল। পুরো গ্রাম আজ তার উপর গর্ব করছিল। কিন্তু তখনই অর্জুনের দৃষ্টি দূরের রাস্তার ধারে একটা ছোট ঠেলার ওপর পড়ল, যেখানে এক তরুণী সবজি বিক্রি করছিল। তার কাপড় সাধারণ ছিল, মুখ ক্লান্ত ছিল এবং চোখে এক অদ্ভুত বিষাদ ছিল। অর্জুনের দৃষ্টি যেই সেই তরুণীর মুখের ওপর পড়ল, তার হৃদয় এক মুহূর্তের জন্য থেমে গেল। সে প্রিয়া ছিল, সেই প্রিয়া যে একসময় তার রঙের জন্য তাকে প্রত্যাখ্যান করেছিল, আজ রাস্তার ধারে বসে সবজি বিক্রি করছিল। অর্জুনের শ্বাস ভারী হয়ে গেল এবং তার চোখের সামনে অতীতের সব ছবি ঘুরতে লাগল। প্রিয়াও যখন সেই কাফেলা দেখল, তখন সে একটু ঘাবড়ে গেল। সে জানত না যে গাড়িতে বসা অফিসার আর কেউ নয়, বরং সেই অর্জুন, যাকে সে একসময় অপমান করেছিল। অর্জুন কয়েক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে তার দিকে এগোতে লাগল। প্রতিটি পদক্ষেপে তার হৃদয়ে আরও জোরে ধরফর করছিল। প্রিয়া নিজের কাজে মগ্ন ছিল, কিন্তু যেই অর্জুন তার সামনে এসে দাঁড়াল, সে মাথা তুলল এবং দুজনের দৃষ্টি মিলে গেল। এক মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল। প্রিয়ার চোখ বড় বড় হয়ে গেল, তার হাত থেকে তুলাদণ্ড পড়ে গেল এবং তার মুখে ভয় আর লজ্জা স্পষ্ট হয়ে উঠল। সে কিছু বলতে পারছিল না, কারণ তার সামনে সেই ছেলে দাঁড়িয়েছিল যাকে সে একসময় শুধু তার রঙের জন্য প্রত্যাখ্যান করেছিল, আর আজ সেই ছেলে তার সামনে এক বড় অফিসারের রূপে দাঁড়িয়ে। অর্জুন শান্ত গলায় বলল, কেমন আছো প্রিয়া? তার গলায় না কোনো রাগ ছিল,
না কোনো খোঁচা, শুধু একটা স্থিরতা ছিল। প্রিয়ার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল এবং সে ধীরে ধীরে বলল, আমাকে ক্ষমা করে দাও অর্জুন, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছিলাম। তার কথাগুলো কাঁপছিল এবং তার গলায় অনুতাপ স্পষ্ট ঝলকাচ্ছিল। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজন সব দেখছিল এবং তাদের বোধগম্য হচ্ছিল না যে এটা কি হচ্ছে। প্রিয়া কাঁদতে কাঁদতে বলল, যেদিন আমি তোমার বারাত ফিরিয়ে দিয়েছিলাম সেদিনই আমার ভাগ্যও ফিরে গিয়েছিল। কয়েক মাস পর বাবার ব্যবসা ডুবে গেল, বাড়ি বিক্রি হয়ে গেল এবং আমাকে এই কাজ করতে হল। তার চোখের অশ্রু থামছিল না। অর্জুন চুপচাপ তার কথা শুনছিল। তার হৃদয়ে পুরনো ক্ষতগুলো আবার তাজা হয়ে উঠছিল, কিন্তু এখন সেখানে কষ্ট কম এবং বোঝাপড়া বেশি ছিল। সে ধীরে ধীরে বলল, প্রিয়া, জীবন প্রত্যেককে দ্বিতীয় সুযোগ দেয়, কিন্তু প্রত্যেকে সেটা চিনতে পারে না। প্রিয়া মাথা নিচু করে নিল, কারণ সে জানত যে সে নিজের সুযোগ হারিয়ে ফেলেছিল। অর্জুন কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। তারপর সে তার স্টাফকে ইশারা করল এবং সেখান থেকে এগিয়ে গেল। কিন্তু তার হৃদয়ে এক অদ্ভুত আন্দোলন ছিল। সে কি সত্যিই প্রিয়াকে ক্ষমা করতে পেরেছিল? তার হৃদয়ে এখনও কোথাও সেই পুরনো ভালোবাসা অবশিষ্ট ছিল, নাকি এটা শুধু এক অসম্পূর্ণ গল্প যা এখন তার সমাপ্তির দিকে এগোচ্ছিল? সেই রাতে অর্জুন নিজের পুরনো বাড়ির ছাদে বসেছিল। আকাশের দিকে তাকিয়েছিল। ঠান্ডা হাওয়া বইছিল, কিন্তু তার ভেতরে এক ঝড় ছিল। সে বুঝতে পারছিল না যে সে কিভাবে নিজের অতীত ভুলে যাবে। তখনই তার ফোনে একটা মেসেজ এলো। আমরা কি একবার দেখা করতে পারি? এটা প্রিয়ার মেসেজ ছিল। অর্জুন কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে চোখ বন্ধ করল, কারণ সে জানত যে এই দেখা তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত প্রমাণ হতে পারে। আর হয়তো এবার ভাগ্য আবার নতুন খেলা খেলতে চলেছে। সেই রাতে অর্জুনের হাতে ফোন ছিল এবং স্ক্রিনে প্রিয়ার মেসেজ জ্বলছিল। আমরা কি একবার দেখা করতে পারি? হাওয়া ঠান্ডা ছিল, আকাশ পরিষ্কার ছিল, কিন্তু অর্জুনের ভেতরে প্রশ্নের ঝড় উঠছিল। সে চোখ বন্ধ করলেই সামনে সেই পুরনো রাত ঘুরে যেত। জয়মালার মঞ্চ, প্রিয়ার মুখ ফিরিয়ে নেওয়া এবং সেই একটা কথা, কালো। তার হৃদয়ে আবার হালকা খোঁচা লাগল। কিন্তু এখন সে আগের মতো দুর্বল ছিল না। এখন সে এসডিএম অর্জুন কুমার, যে নিজের পরিশ্রমে নিজের পরিচয় গড়ে তুলেছিল। কয়েক মুহূর্ত চিন্তা করার পর সে উত্তর টাইপ করল, কাল সকাল 10টায় পুরনো মন্দিরের কাছে দেখা করো। মেসেজ পাঠিয়ে সে ফোন সাইডে রেখে দিল এবং আকাশের দিকে তাকিয়ে রইল, যেন নিজেকে জিজ্ঞাসা করছিল সে কি ঠিক করছে। পরের সকালে গ্রামে চাঞ্চল্য ছিল, কারণ খবর ছড়িয়ে পড়েছিল যে এসডিএম সাহেব কারো সঙ্গে দেখা করবেন। কিন্তু কেউ জানত না যে সেই দেখা কতটা বিশেষ হতে চলেছে। অর্জুন সময়ের আগেই মন্দিরে পৌঁছে গেল। সেই পুরনো মন্দির যেখানে ছোটবেলায় সে আর প্রিয়া খেলত। প্রতিটি কোণ তার স্মৃতির সঙ্গে জড়িত ছিল। কিছুক্ষণ পর প্রিয়া সেখানে এলো। সে সাধারণ স্যুট পরে এসেছিল, মুখ মেকআপ ছাড়া ছিল, কিন্তু তার চোখে আজ এক সততা ছিল, এক অনুতাপ ছিল। যেই সে অর্জুনের সামনে এলো, সে দৃষ্টি নামিয়ে নিল। দুজনে কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল, যেন কথাগুলো তাদের ছেড়ে চলে গেছে। শেষ পর্যন্ত প্রিয়া সাহস সঞ্চয় করে বলল, আমি জানি না আমি তোমার সামনে কিভাবে দাঁড়িয়ে আছি, কিন্তু আমি শুধু এটুকু বলতে চাই যে আমি আমার করা কাজের জন্য খুব অনুতপ্ত। তার গলা কাঁপছিল। অর্জুন শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ সোজা প্রিয়ার মুখের দিকে ছিল। সে ধীরে ধীরে জিজ্ঞাসা করল, এখন কেন আমার কথা মনে পড়ল? এই প্রশ্ন সরাসরি ছিল, কিন্তু তার পেছনে বছরের কষ্ট লুকিয়েছিল। প্রিয়া অশ্রু সামলে বলল, কারণ এখন বুঝতে পেরেছি যে আমি কি হারিয়েছি। সেদিন আমি তোমার নয়, নিজের ভাগ্যের অপমান করেছিলাম। তার কথা শুনে অর্জুনের হৃদয়ে আন্দোলন হল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে বলল, প্রিয়া, জীবন কোনো সিনেমা নয় যেখানে সবকিছু আবার ঠিক হয়ে যায়। কিছু সিদ্ধান্ত এমন হয় যা চিরকালের জন্য সবকিছু বদলে দেয়। প্রিয়া তৎক্ষণাৎ বলল, আমি জানি, এবং আমি তোমার কাছে কিছু ফেরত চাইছি না, শুধু নিজেকে প্রমাণ করার একটা সুযোগ চাই। অর্জুন তার চোখের দিকে তাকাল। সেখানে এখন অহংকার নয়, শুধু সততা ছিল। কিন্তু সেই সততা কি যথেষ্ট ছিল সেই ক্ষতগুলো ভরাট করার জন্য, যেগুলো বছর আগে লেগেছিল? তখনই মন্দিরের ঘণ্টা বেজে উঠল, এবং সেই শব্দ যেন দুজনের হৃদয়ে প্রতিধ্বনিত হল। অর্জুন কয়েক মুহূর্ত চিন্তা করল, তারপর ধীরে ধীরে বলল,
ঠিক আছে, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। প্রিয়ার চোখে আশা জ্বলে উঠল। কিন্তু অর্জুন আরও বলল, কিন্তু এই সুযোগ তোমাকে আমার কাছ থেকে নয়, জীবনের কাছ থেকে মিলবে। যদি তুমি সত্যিই বদলে গিয়ে থাকো তাহলে নিজেকে প্রমাণ করো, নিজের শক্তিতে। এটা শুনেই প্রিয়ার মুখে এক অন্যরকম ভাব এলো, যেন তাকে নতুন দিশা পেয়েছে। সে মাথা নাড়ল এবং বলল, আমি প্রমাণ করব। সেই দিনের পর প্রিয়া নিজের জীবন বদলানোর সংকল্প করল। সে সবজি বিক্রির সঙ্গে সঙ্গে পড়াশোনা শুরু করে দিল। ধীরে ধীরে সে ছোট ছোট কোর্স করল, লোকজনের বাড়িতে কাজ করল এবং প্রতিদিন নিজেকে আরও ভালো করার চেষ্টা করল। গ্রামের লোকজন এখন তাকে অন্য চোখে দেখতে শুরু করেছিল। অন্যদিকে অর্জুন নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু তার মাথায় প্রিয়ার কথাগুলো বারবার ঘুরতে থাকত। সত্যিই কি মানুষ বদলাতে পারে? প্রিয়ার অনুতাপ কি সত্যি ছিল, নাকি এটা শুধু পরিস্থিতির প্রভাব ছিল? দিন কেটে যেতে লাগল এবং একদিন এমন এলো যখন জেলায় এক বড় অনুষ্ঠান ছিল, যেখানে অনেকে নিজেদের কাজের জন্য সম্মানিত হতে চলেছিল। অর্জুন প্রধান অতিথি ছিলেন। যখন নাম ঘোষণা শুরু হল তখন একটা নাম শুনে অর্জুন চমকে গেলেন। প্রিয়া শর্মা, নারী স্বাবলম্বনের জন্য সম্মানিত। অর্জুনের দৃষ্টি তৎক্ষণাৎ মঞ্চের দিকে গেল। প্রিয়া শাড়ি পরে আত্মবিশ্বাসের সঙ্গে মঞ্চের দিকে যাচ্ছিল। তার মুখে এখন সেই পুরনো অহংকারী প্রিয়া ছিল না, বরং এক শক্তিশালী এবং আত্মনির্ভর নারীর ছাপ ছিল। সে পুরস্কার নিল এবং যখন মাইকে বলার সুযোগ পেল তখন বলল, জীবনে কখনো কখনো আমরা এমন ভুল করে ফেলি যার অনুতাপ আমাদের সারা জীবন থেকে যায়। কিন্তু যদি আমরা সত্যিই বদলাতে চাই তাহলে কোনো ভুলই আমাদের এগিয়ে যাওয়া থেকে আটকাতে পারবে না। তার দৃষ্টি এক মুহূর্তের জন্য অর্জুনের সঙ্গে মিলল এবং দুজনের মধ্যে এক নীরব বোঝাপড়া তৈরি হল। অনুষ্ঠান শেষ হওয়ার পর প্রিয়া অর্জুনের কাছে এলো। এবার তার মুখে ভয় নয়, বরং আত্মবিশ্বাস ছিল। সে হেসে বলল, আমি চেষ্টা করেছি নিজেকে প্রমাণ করার। অর্জুনও হালকা হাসি দিলেন এবং তুমি সফলও হয়েছ। দুজনের মধ্যে এখন সেই অদ্ভুত ভার নেই, কিন্তু প্রশ্নগুলো এখনও বাকি ছিল। এই গল্প কি এখানেই শেষ হবে, নাকি দুজনে নিজেদের অসম্পূর্ণ গল্পকে নতুন নাম দেবে? ঠিক সেই সময় অর্জুনের কাছে একটা ফোন এলো। এমন একটা ফোন যা তার জীবনের পরবর্তী বড় মোড় হয়ে উঠতে চলেছিল। আর হয়তো এবার সিদ্ধান্ত শুধু হৃদয়ের নয়, বরং ভাগ্যেরও হতে চলেছিল। অনুষ্ঠান শেষ হতেই যখন অর্জুনের ফোন বেজে উঠল তখন সে স্ক্রিন দেখে তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়িয়ে গেল, কারণ ফোনটা কালেক্টর সাহেবের ছিল। সে তৎক্ষণাৎ ফোন ধরল। জি স্যার। ওপাশ থেকে এক গম্ভীর গলা ভেসে এলো। অর্জুন, জেলায় জমি কেলেঙ্কারির বড় মামলা সামনে এসেছে এবং তাতে কিছু বড় নাম জড়িত আছে। আমাদের তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে। অর্জুনের মুখ কঠিন হয়ে গেল, কারণ সে জানত যে এটা কোনো সাধারণ মামলা নয়। সে সময় নষ্ট না করে বলল, জি স্যার, আমি এখনই দেখছি। ফোন কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মাথা পুরোপুরি নিজের কাজে মনোনিবেশ করল। কিন্তু সে জানত না যে এই মামলা তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটা হয়ে উঠতে চলেছে। সেই সন্ধ্যায় সে নিজের টিমের সঙ্গে তদন্ত শুরু করল। ফাইল খোলা হলো, দলিলপত্র দেখা হলো এবং ধীরে ধীরে সত্য সামনে আসতে লাগল। এই কেলেঙ্কারি বহু বছর ধরে চলছিল। গরিব কৃষকদের জমি জাল কাগজের মাধ্যমে দখল করে নেওয়া হচ্ছিল, আর তাদের রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছিল। অর্জুনের ভেতরে রাগ ভরে গেল, কারণ সে নিজে এক কৃষকের ছেলে ছিল এবং সে ভালো করেই জানত জমির কষ্ট কি। কিন্তু যত তদন্ত এগোতে লাগল, একটা নাম সামনে এলো যা অর্জুনের পায়ের তলার মাটি সরিয়ে দিল। প্রিয়ার চাচা রাজেশ শর্মা, সেই রাজেশ যে একসময় গ্রামে ধনী বলে পরিচিত ছিল আর যে প্রিয়ার পরিবারকে সবসময় উঁচু করে দেখিয়েছিল। অর্জুন কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তার সামনে একদিকে তার কর্তব্য ছিল এবং অন্যদিকে তার অতীত। সে কি সেই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেবে যে প্রিয়ার পরিবারের সঙ্গে যুক্ত, নাকি সে নিজের হৃদয়ের কথা শুনবে? কিন্তু পর মুহূর্তেই সে নিজেকে সামলে নিল। আমি একজন অফিসার, আর আমার কাছে সবার আগে আইন। পরের দিন সকাল সকাল পুলিশ টিম নিয়ে অর্জুন রাজেশ শর্মার বাড়িতে পৌঁছল। গ্রামে হইচই পড়ে গেল। লোকজন জড়ো হয়ে গেল, কারণ কেউ ভাবতেও পারেনি যে এত বড় লোক এভাবে গ্রেপ্তার হবে। রাজেশ শর্মা প্রথমে নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করল। তুমি জানো না আমি কে? কিন্তু অর্জুন কঠিন গলায় বলল, আইন সবাইকে সমান দেখে, এবং তারপর পুলিশ তাকে গ্রেপ্তার করে নিল। এই খবর পুরো গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল। প্রিয়ার বাড়িতে যেন ঝড় এসে গেল। প্রিয়া যখন জানতে পারল যে তার চাচাকে গ্রেপ্তার করেছে আর কেউ নয়, বরং অর্জুন, তখন সে স্তব্ধ হয়ে গেল। তার মনে হাজারো প্রশ্ন উঠতে লাগল।
অর্জুন কি এটা জেনে শুনে করেছে? সে কি প্রতিশোধ নিচ্ছে, নাকি সে সত্যিই নিজের কর্তব্য পালন করছে? কিছু না ভেবে প্রিয়া সোজা অর্জুনের অফিসে চলে গেল। তার মুখে রাগ ছিল, চোখে অশ্রু ছিল। যেই সে ভেতরে ঢুকল, সে জোরে বলল, তুমি এটা ঠিক করনি অর্জুন। অর্জুন মাথা তুলে তার দিকে তাকালেন, কিন্তু তার মুখে কোনো ভাব ছিল না। আমি যা করেছি সেটাই আমার কর্তব্য ছিল। প্রিয়া রাগ করে বলল, সে আমার চাচা। অর্জুন শান্ত কিন্তু কঠিন গলায় উত্তর দিলেন, আর সে একজন অপরাধীও। এটা শুনেই প্রিয়া কয়েক মুহূর্ত চুপ হয়ে গেল। তার কাছে কোনো উত্তর ছিল না, কারণ সেও জানত যে তার চাচা ভুল করেছে, কিন্তু হৃদয় আর সম্পর্ক তাকে বুঝতে দিচ্ছিল না। তার চোখ থেকে অশ্রু বেরিয়ে এলো। আমাদের মধ্যে যা কিছু ছিল তার কি কোনো মানে নেই? অর্জুন গভীর শ্বাস নিলেন। কিন্তু তার চেয়ে বড় আমার কর্তব্য। এই কথা শুনে প্রিয়ার হৃদয় ভেঙে গেল। তার মনে হল যে এখন অর্জুন সেই ছিলে নেই যাকে সে একসময় চিনত। এখন সে এমন একজন মানুষ হয়ে গেছে যে নিজের দায়িত্বের সামনে কাউকে দেখে না। প্রিয়া ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগল। তার পা টলছিল এবং হৃদয়ে এক শূন্যতা ছিল। সে কিছু না বলে সেখান থেকে চলে গেল। সেই রাতে অর্জুন নিজের অফিসে একা বসেছিলেন। বাইরে অন্ধকার ছিল, কিন্তু তার ভেতরে তার চেয়েও বেশি অন্ধকার ছিল। সে নিজেকে প্রশ্ন করল, আমি কি ঠিক করেছি? কিন্তু প্রতিবার উত্তর একই আসছিল, হ্যাঁ, কারণ আমি ভুলের পক্ষে দাঁড়াতে পারি না। অন্যদিকে প্রিয়া নিজের বাড়িতে বসে কাঁদছিল, কিন্তু এবার তার অশ্রুতে শুধু কষ্ট নয়, বরং এক বোঝাপড়াও ছিল। তার মনে হচ্ছিল যে অর্জুন যা করেছে সেটা সঠিক। সে নিজের অশ্রু মুছে আয়নায় নিজেকে দেখল। যদি আমাকে সত্যিই বদলাতে হয়, তাহলে আমাকেও সত্যের পক্ষে দাঁড়াতে হবে। পরের দিন সকালে প্রিয়া নিজে থানায় গিয়ে পুলিশকে সেই সব কাগজপত্র আর প্রমাণের কথা বলল যেগুলো তার চাচার বিরুদ্ধে ছিল। পুলিশও অবাক হয়ে গেল যখন এই খবর অর্জুনের কাছে পৌঁছাল। তখন তিনি কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। তার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি উঠল, গর্ব এবং সম্মানের। প্রিয়া আজ প্রমাণ করে দিয়েছে যে সে সত্যিই বদলে গেছে। মামলা এগোতে লাগল এবং ধীরে ধীরে পুরো কেলেঙ্কারির পর্দা উঠে গেল। অনেক বড় বড় লোক গ্রেপ্তার হল এবং গরিব কৃষকরা তাদের জমি ফিরে পেতে লাগল। পুরো জেলায় অর্জুনের সততার আলোচনা হতে লাগল। কিন্তু এই গল্পে এখনও একটা প্রশ্ন বাকি ছিল, অর্জুন আর প্রিয়ার গল্প কি এখন নতুন মোড় পাবে? কয়েকদিন পর যখন সবকিছু শান্ত হয়ে গেল, অর্জুনের কাছে একটা চিঠি এলো। তাতে শুধু এক লাইন লেখা ছিল, আমি এবার সঠিক পথ বেছে নিয়েছি। এখনও কি দেরি হয়ে গেছে? এটা প্রিয়ার চিঠি ছিল। অর্জুন সেটা পড়লেন এবং তার মুখে হালকা হাসি ফুটে উঠল। কিন্তু এবার সিদ্ধান্ত সহজ ছিল না, কারণ এটা শুধু হৃদয়ের নয়, বরং জীবনের সিদ্ধান্ত ছিল। আর হয়তো পরবর্তী দেখায় ঠিক হবে যে এই গল্প শেষ হবে নাকি নতুন করে শুরু হবে। প্রিয়ার চিঠি হাতে নিয়ে অর্জুন অনেকক্ষণ নিজের চেয়ারে বসে রইলেন। বাইরে সন্ধে নেমে গিয়েছিল। অফিসের জানালা দিয়ে আসা হালকা হাওয়া তার মুখ ছুঁয়ে যাচ্ছিল, কিন্তু তার ভেতরে অনুভূতির ঝড় চলছিল। সেই এক লাইন তার হৃদয়ের অনেক বন্ধ দরজা খুলে দিয়েছিল। এখনও কি দেরি হয়ে গেছে? সে ধীরে ধীরে চোখ বন্ধ করলেন এবং নিজের অতীতের প্রতিটি স্মৃতি আবার জীবন্ত করে তুললেন। সেই রাত, সেই অপমান, সেই সংগ্রাম এবং তারপর এই অবস্থান। এসবের পর কি তিনি নিজের হৃদয়কে আরেকটা সুযোগ দিতে পারবেন, নাকি এটা শুধু দুর্বলতা হবে? কিছুক্ষণ পর তিনি সিদ্ধান্ত নিলেন। তিনি নিজের ড্রাইভারকে বললেন, গাড়ি বের করো। গাড়ি সোজা সেই পুরনো মন্দিরের দিকে চলল, যেখান থেকে তাদের গল্প নতুন মোড় নিয়েছিল। রাত প্রায় ৮টা বাজে। মন্দিরের আশেপাশে নীরবতা ছিল, শুধু ঘণ্টার হালকা শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। প্রিয়া সেখানে আগে থেকেই দাঁড়িয়েছিল। যেন তার বিশ্বাস ছিল যে অর্জুন আসবেন। তার চোখে আশা ছিল, কিন্তু সঙ্গে ভয়ও ছিল। এবার উত্তর কি হবে? যেই অর্জুন গাড়ি থেকে নামলেন, দুজনের দৃষ্টি মিলে গেল। কয়েক মুহূর্ত দুজনে চুপ করে রইল, যেন কথাগুলো নিজেরাই পথ খুঁজছে। শেষ পর্যন্ত অর্জুন ধীরে ধীরে বললেন, তুমি জিজ্ঞাসা করেছিলে, এখনও কি দেরি হয়ে গেছে? প্রিয়া মাথা নিচু করে নিল। হ্যাঁ, কারণ আমি জানি যে আমি যা করেছি তারপর হয়তো আমার কোনো অধিকারই বেঁচে নেই। তার গলা কাঁপছিল। অর্জুন কয়েক পা এগিয়ে গেলেন। অধিকার বেঁচে নেই, কিন্তু মানুষ বদলাতে পারে। প্রিয়া ধীরে ধীরে তার দিকে তাকাল। তার চোখে অশ্রু ছিল। অর্জুন আরও বললেন,
আমি তোমাকে সেদিনই ক্ষমা করে দিয়েছিলাম, যেদিন তোমাকে রাস্তায় দেখেছিলাম, কিন্তু নিজেকে বোঝাতে সময় লেগেছে। এটা শুনেই প্রিয়ার অশ্রু গড়িয়ে পড়তে লাগল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে হারিয়ে ফেলেছিলাম, আর হয়তো নিজেকেও, কিন্তু আমি এবার সত্যি বদলানোর চেষ্টা করেছি। অর্জুন মাথা নাড়লেন। আমি জানি, এবং তুমি এটা প্রমাণও করেছ। কয়েক মুহূর্ত দুজনের মধ্যে নীরবতা ছড়িয়ে পড়ল। কিন্তু এবার সে নীরবতা ভারী ছিল না, বরং শান্তিপূর্ণ ছিল। তারপর অর্জুন গভীর শ্বাস নিয়ে বললেন, কিন্তু প্রিয়া, জীবন শুধু ভালোবাসা দিয়ে চলে না, তাতে বিশ্বাসও দরকার, এবং সেই বিশ্বাস ভেঙে গিয়েছিল। এটা শুনে প্রিয়ার হৃদয়ে আবার ডুবে গেল। সে ভেবেছিল হয়তো এবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু অর্জুনের কথাগুলো তার আশাকে আবার নাড়িয়ে দিল। সে ধীরে ধীরে বলল, তাহলে এসব এখানেই শেষ? অর্জুন কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর হালকা হাসি নিয়ে বললেন, না, শেষ নয়, শুধু নতুন রূপ নেবে। প্রিয়া অবাক হয়ে তার দিকে তাকাল। অর্জুন বললেন, আমি তোমাকে নিজের জীবনে ফিরিয়ে আনতে চাই, কিন্তু সেই সম্পর্কে নয় যেখানে আমরা আগে ছিলাম। প্রিয়ার চোখে প্রশ্ন ছিল, মানে? অর্জুন ধীরে ধীরে বললেন, মানে এই যে আমি চাই আমরা নতুন করে শুরু করি, কোনো পুরনো বোঝা ছাড়াই, প্রথমে বন্ধু হয়ে। এটা শুনেই প্রিয়ার মুখে হালকা হাসি ফুটে উঠল, যা অশ্রুর মধ্যে ঝলকাচ্ছিল। সে বলল, যদি এটাই পথ হয়, তাহলে আমি প্রস্তুত। সেই রাতে দুজনে মন্দিরের সিঁড়িতে বসে অনেকক্ষণ কথা বলতে থাকল। প্রথমবার কোনো দ্বিধা ছাড়া, কোনো অহংকার ছাড়া, শুধু দুজন মানুষের মতো ধীরে ধীরে সময় কেটে যেতে লাগল। অর্জুন নিজের কাজে ব্যস্ত থাকতেন, আর প্রিয়া নিজের নতুন জীবনে এগিয়ে যেতে থাকল। দুজনের মধ্যে কথাবার্তা বাড়তে লাগল। বোঝাপড়া বাড়তে লাগল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বাস ধীরে ধীরে ফিরে আসতে লাগল। গ্রামের লোকজনও এখন দুজনকে একসঙ্গে দেখে অন্য চোখে দেখতে শুরু করেছিল। সেই প্রিয়া যে একসময় নিজের অহংকারের জন্য পরিচিত ছিল, এখন নিজের পরিশ্রম এবং সরলতার জন্য পরিচিত হয়ে উঠছিল। আর অর্জুন যে একসময় অপমানের শিকার হয়েছিল, এখন সম্মানের প্রতীক হয়ে উঠেছিল। 1 বছর কেটে গেল। এই 1 বছরে অনেক কিছু বদলে গিয়েছিল। একদিন অর্জুন প্রিয়াকে সেই জায়গায় ডাকলেন, পুরনো মন্দিরের কাছে। যখন প্রিয়া সেখানে পৌঁছল, তখন দেখল যে মন্দিরকে সুন্দর করে সাজানো হয়েছে। চারদিকে ফুল ছিল, আলো ছিল, এবং কিছু বিশেষ লোক সেখানে উপস্থিত ছিলেন। অর্জুনের মা-বাবা, প্রিয়ার মা-বাবা এবং গ্রামের কয়েকজন বয়স্ক ব্যক্তি। প্রিয়া কিছু বুঝতে পারছিল না। তখনই অর্জুন তার সামনে এসে দাঁড়ালেন, এবং এবার তার হাতে একটা মালা ছিল। প্রিয়ার চোখ বড় বড় হয়ে গেল। অর্জুন হেসে বললেন, গতবার তুমি মালা পরাওনি, কিন্তু এবার আমি জিজ্ঞাসা করতে এসেছি, তুমি কি এখন আমার সঙ্গে চলবে? প্রিয়ার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল, কিন্তু এবার সেই অশ্রু আনন্দের ছিল। সে কিচ্ছু না বলে মালা তুলে নিল এবং অর্জুনের গলায় পরিয়ে দিল। চারদিকে হাততালি বেজে উঠল, এবং মন্দিরের ঘণ্টাগুলো যেন এই নতুন সম্পর্কের স্বাগত জানাচ্ছিল। এবার না কোনো অহংকার ছিল না, না কোনো শর্ত, শুধু সত্যিকারের ভালোবাসা এবং বিশ্বাস ছিল। অর্জুন ধীরে ধীরে বললেন, এবার এই বিয়ে শুধু দুজনের নয়, বরং দুজন বদলে যাওয়া জীবনের। প্রিয়া হেসে উত্তর দিল, এবং এবার আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। সেই দিন শ্যামপুর গ্রামে এক নতুন গল্প লেখা হলো, এমন এক গল্প যেখানে অপমান সংগ্রামের জন্ম দিয়েছিল, সংগ্রাম সাফল্যের জন্ম দিয়েছিল, এবং সাফল্য মানবতা ও ক্ষমার জন্ম দিয়েছিল। আর শেষে ভালোবাসা সব কিছু জুড়ে দিয়েছিল। কারণ জীবন আমাদের পড়ে যাওয়ার জন্য নয়, বরং উঠে দাঁড়ানোর জন্য সুযোগ দেয়। শুধু আমাদের সেগুলো চিনতে হবে। বন্ধুরা, অর্জুন আর প্রিয়ার এই গল্প শুধু এক প্রেমের গল্প নয়, এটা একটা আয়না যা আমাদের নিজেদের আসল চেহারা দেখায়। এই গল্প আমাদের বোঝায় যে মানুষের আসল পরিচয় তার রং, রূপ, টাকা বা বাইরের চাকচিক্যে নয়, বরং তার কর্ম, তার সংস্কার এবং তার চরিত্রে হয়। যে সমাজে আজও মানুষকে তাদের রঙের ভিত্তিতে বিচার করা হয়, সেখানে অর্জুনের গল্প এক তীব্র জবাব। এমন এক জবাব যা প্রমাণ করে যে যদি মানুষের মধ্যে পরিশ্রমের জেদ থাকে, তাহলে সে কোনো অপমানকেও নিজের শক্তিতে পরিণত করতে পারে। যেদিন প্রিয়া অর্জুনকে শুধু তার রঙের কারণে প্রত্যাখ্যান করেছিল, সেদিন সে শুধু একজন মানুষকে নয়, বরং এক সত্যিকারের হৃদয়, এক শক্তিশালী সংকল্প এবং এক উজ্জ্বল ভবিষ্যৎকে প্রত্যাখ্যান করেছিল। কিন্তু সেই অপমানই অর্জুনের জীবনের টার্নিং পয়েন্ট হয়ে উঠেছিল। সে সেই কষ্টকে নিজের দুর্বলতা হতে দেয়নি, বরং তাকে নিজের সবচেয়ে বড় শক্তি বানিয়ে নিয়েছিল।
এটাই এই গল্পের প্রথম এবং সবচেয়ে বড় শিক্ষা। অপমান তোমাকে ভেঙে ফেলতে পারবে না যদি তুমি তাকে নিজের শক্তি বানিয়ে নাও। আজকের সময়ে আমরা প্রায়ই মানুষকে তাদের মুখ, কাপড় বা সামাজিক অবস্থান দেখে বিচার করে ফেলি। আমরা ভুলে যাই যে প্রত্যেক মানুষের ভেতরে একটা গল্প থাকে, একটা সংগ্রাম থাকে যা আমাদের চোখে পড়ে না। প্রিয়াও সেই ভুল করেছিল। সে অর্জুনের হৃদয় দেখেনি, তার পরিশ্রম দেখেনি, শুধু তার রং দেখেছিল। এবং এটাই তার সবচেয়ে বড় ভুল ছিল। কিন্তু জীবন তাকে নিজের ভুল সংশোধন করার সুযোগও দিয়েছিল। এবং যখন সে সেই সুযোগ চিনতে পেরেছিল, তখন সে নিজেকে বদলে ফেলেছিল। এটাই এই গল্পের দ্বিতীয় শিক্ষা। ভুল করা ভুল নয়, কিন্তু ভুলকে স্বীকার না করাই সবচেয়ে বড় ভুল। প্রিয়ার চরিত্র আমাদের শেখায় যে মানুষ যতই পড়ে যাক, যদি সে সত্যিই বদলাতে চায় তাহলে সে আবার উঠে দাঁড়াতে পারে। সে নিজের ভুল স্বীকার করেছে, নিজের অহংকার ছেড়েছে এবং সত্যের পক্ষে দাঁড়িয়েছে। এমনকি নিজের পরিবারের বিরুদ্ধে গিয়েও সে ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে। এটা সহজ হয় না, কিন্তু এটাই আসল সাহস, এটাই মানবতা। আর যদি আমরা অর্জুনের কথা বলি, তাহলে তিনি আমাদের শিখিয়েছেন যে আসল শক্তি প্রতিশোধ নেওয়ায় নয়, বরং ক্ষমা করায়। তার কাছে পুরো সুযোগ ছিল যে সে প্রিয়ার কাছ থেকে প্রতিশোধ নিতে পারত, তাকে ছোট করতে পারত, কিন্তু সে তা করেনি। সে নিজের কর্তব্য বেছে নিয়েছিল, সত্যের পক্ষে দাঁড়িয়েছিল, আর যখন সময় এসেছিল তখন সে ক্ষমাও করেছিল। কিন্তু সে এটাও বুঝেছিল যে ক্ষমা করা এবং আবার সেই ভুল করা আলাদা জিনিস। সে সম্পর্ককে সময় দিয়েছিল, বিশ্বাসকে আবার গড়ে উঠতে সুযোগ দিয়েছিল। এটাই পরিপক্কতা, এটাই বুদ্ধিমত্তা। এই গল্পের আরেকটা খুব গভীর শিক্ষা আছে, কর্তব্য এবং অনুভূতির মধ্যে ভারসাম্য রক্ষা করা। প্রায়ই আমরা হয় হৃদয়ের কথা শুনি, নয় মাথার, কিন্তু সঠিক সিদ্ধান্ত সেই যেখানে দুটোর ভারসাম্য থাকে। অর্জুন নিজের কর্তব্যকে প্রাধান্য দিয়েছিলেন, কিন্তু নিজের হৃদয়কে উপেক্ষা করেননি। এটাই কারণ যে শেষ পর্যন্ত তিনি শুধু সাফল্য পাননি, বরং সত্যিকারের ভালোবাসাও পেয়েছিলেন। বন্ধুরা, এই গল্প আমাদের এটাও শেখায় যে কাউকে তার রং, রূপ বা অবস্থানের ভিত্তিতে বিচার করা কতটা ভুল। রং শুধু একটা বাইরের জিনিস, যা মানুষের যোগ্যতা, তার হৃদয় এবং তার চিন্তাকে কখনো মাপতে পারে না। আজও সমাজে কালো শব্দটাকে একটা খোঁচা হিসাবে ব্যবহার করা হয়, কিন্তু এই গল্প আমাদের বলে যে আসল কালো সে নয় যে দেখায়, বরং সে যে চিন্তায় কালো। যদি আমাদের চিন্তা পরিষ্কার হয়, তাহলে আমাদের রং কোনো অর্থ রাখে না। মানবতার অর্থ শুধু অন্যের সঙ্গে ভালো ব্যবহার করা নয়, বরং প্রত্যেক মানুষকে সমান চোখে দেখা। চাই সে ধনী হোক বা গরিব, ফর্সা হোক বা শাওলা, প্রত্যেককে সম্মান দেওয়াই আসল মানবতা। আর সততার অর্থ শুধু সত্য বলা নয়, বরং প্রতিটি পরিস্থিতিতে সত্যের পক্ষে দাঁড়ানো, চাই সেটা আমাদের নিজের লোক হোক না কেন। প্রিয়া যখন নিজের চাচার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিল, তখন সে প্রমাণ করেছিল যে সে সত্যিই বদলে গেছে। এই গল্পের সবচেয়ে সুন্দর দিক হল এটা আমাদের আশা দেয়। এটা বলে যে জীবন কখনো শেষ হয় না, চাই আমরা যত বড় ভুলই করে ফেলি না কেন। যদি আমরা সত্যিকারের হৃদয় থেকে চেষ্টা করি, তাহলে আমরা নিজেদের গল্প বদলে ফেলতে পারি। আমরা নিজেদের ভুলগুলোকে নিজেদের পরিচয় হতে দিতে পারি না। তাই বন্ধুরা, এই গল্প থেকে আমাদের এই শিক্ষা নেওয়া উচিত যে কখনো কাউকে তার রঙের ভিত্তিতে বিচার করো না, কখনো অপমানকে নিজের দুর্বলতা হতে দিও না। সবসময় সত্যের পক্ষে দাঁড়াও, চাই সেটা যত কঠিনই হোক না কেন। ভুল হলে সেটা স্বীকার করো এবং নিজেকে বদলানোর চেষ্টা করো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানুষ হয়ে ওঠো, কারণ মানবতার চেয়ে বড় কোনো ধর্ম নেই। অর্জুন আর প্রিয়ার এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আসল সৌন্দর্য মুখে নয়, বরং হৃদয়ে থাকে। আর যখন হৃদয় পরিষ্কার হয়, তখন জীবন নিজে থেকেই সুন্দর হয়ে ওঠে।